আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছি। আজকে আমরা এমব্রায়োলজির আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওর টপিক ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। তো উইক অফ ডেভেলপমেন্ট খুবই ক্রুশাল। এখানে ফার্টিলাইজেশন ঘটে, ফার্টিলাইজেশনের পরে ইমপ্লান্টেশন ঘটে। সো মেজর দুইটা জিনিস, একটা হলো ফার্টিলাইজেশন আর একটা হলো ইমপ্লান্টেশন। এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে, প্রিভিয়াসলি আমরা এগুলো সম্পর্কে জেনে এসেছি। সো এই দুইটা ইভেন্ট ঘটে থাকে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টের মধ্যে। তো আমরা ইন ডিটেলস সব কিছু দেখবো। তো এক নজরে একটু ইভেন্টসগুলো দেখে ফেলি, যেখানে কী কী ইভেন্টস আছে। তো আমরা যদি ফার্স্ট উইকের কথা চিন্তা করি, ফার্স্ট উইকটা আসলে শুরু হয় কবে থেকে? ওভুলেশন থেকে। তো ওভুলেশনের মধ্যে আমরা জানি যে 14 ডেজে মেনস্ট্রুয়াল সাইকেল বা ইউটেরাইন সাইকেল, এক কথায় ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেলের 14 ডেজের মধ্যে ওভুলেশনটা ঘটে। তো এই ওভুলেশনের ফলে আমরা যদি চিন্তা করি, এখানে হচ্ছে এই ছিল ওভারি থেকে ওভামটা, এখান থেকে ওভাম না, অ্যাকচুয়ালি সেকেন্ডারি ওসাইটটা এইখানে হচ্ছে ফিমব্রি, এই ফিমব্রি দিয়ে ফেলোপিয়ান টিউবে চলে আসে। ফেলোপিয়ান টিউব দিয়ে আস্তে আস্তে মুভ করতে থাকে। তো এইটা হচ্ছে ওভুলেশন, এখান থেকে শুরু হলো। এর পরবর্তীতে এই সেকেন্ডারি ওসাইটটা যখন এইখানে থাকবে, অর্থাৎ অ্যাম্পুলাতে থাকবে, তখন স্পার্মটা বেয়ে এখানে এসে এই লেভেলে আসার পরে অ্যাম্পুলার মধ্যে ফার্টিলাইজেশন ঘটে। তো ফার্টিলাইজেশন ঘটে, অ্যান্ড ফার্টিলাইজেশন ঘটার পরে কী তৈরি হয়? জাইগোট তৈরি হয়। সেই জাইগোটটা পরবর্তীতে এখানে আস্তে আস্তে ইউটেরাসের দিকে যাবে ইমপ্লান্ট হওয়ার জন্য। তো এখানে আমাদের আছে জাইগোট। এই জাইগোটটা কয় সেল বিশিষ্ট? এক সেল বিশিষ্ট। তো এটা থেকে এক সেল থেকে 2 সেল, 2 থেকে 4, 4 থেকে 8, এভাবে হতে থাকবে। সো এই যে ডিভিশনটা, এই ডিভিশনের নাম হচ্ছে ক্লিভেজ। তো ক্লিভেজে হওয়ার পরে এখানে হচ্ছে 16 এভাবে ব্লাস্টোসিস্ট পর্যন্ত গঠন করে। তো এই ব্লাস্টোসিস্ট গঠন করার পরে সেটা ইমপ্লান্ট হইতে হবে, অর্থাৎ আমাদের যে ইউটেরাস আছে সেই ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের সাথে এই যে আমাদের ব্লাস্টোসিস্ট, এইটা ইমপ্লান্ট হইতে হবে, অর্থাৎ অ্যাটাচ হইতে হবে, বা এই এন্ডোমেট্রিয়ামের ভিতরের মধ্যে এটা ঢুকে যেতে হবে। সো এই প্রসেসটা কীভাবে ঘটে? এটা হচ্ছে ইমপ্লান্টেশনের মধ্য দিয়ে ঘটে। তো আমরা এই জিনিসগুলো দেখে থাকবো আমাদের ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টের আলোচনায়। তো আমরা শুরু করতে পারি। আমরা যদি বলি ফার্টিলাইজেশন, কারণ আমরা ইতিমধ্যে ওভুলেশন টপিকটা পড়ে এসেছি। ওভুলেশন ছিল ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেলের একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেখান থেকে এখানে অ্যাম্পুলার মধ্যে যখন আসলো, তখন ফার্টিলাইজেশন ঘটবে। তো ফার্টিলাইজেশন বলতে আমরা আসলে বুঝিটা কি? অনেকে মনে করে যে স্পার্ম আর ওভাম মিলিত হয়ে যাওয়াকে ফার্টিলাইজেশন বলে। কিন্তু এখানে সেকেন্ডারি ওসাইটের সাথে যে স্পার্মটা আছে, সেই স্পার্মটার মধ্যে প্রথমে ফিউশন ঘটবে। এই ফিউশন ঘটার পরে সেকেন্ডারি ওসাইটটা ডিভাইড হয়ে সে কনভার্ট হবে ফিমেল গ্যামেট, যেটার নাম ওভাম, এবং স্পার্ম রয়ে গেছে। তাহলে স্পার্মের সাথে ওভামের ফিউশন ঘটবে, কিন্তু এখানে থাকবে সেকেন্ডারি ওসাইটটাকে পিনাট্রেট করবে স্পার্মটা। এই সেকেন্ডারি ওসাইটটার মধ্যে যখন স্পার্মটা পিনাট্রেট করে এটার ভিতরে চলে আসলো, সাপোজ এটা হলো আমাদের সেকেন্ডারি ওসাইটের মধ্যে, তো এটা হচ্ছে নিউক্লিয়াস ধরে নিলাম। এখন স্পার্ম এটার মধ্যে আসছে, স্পার্মের নিউক্লিয়াস হলো এটা। এই সেকেন্ডারি ওসাইটটা এখন ডিভাইড হয়ে ওভাম তৈরি করবে এবং একটা পোলার বডি তৈরি করবে, সেকেন্ড পোলার বডি। তো এই যে আমাদের ওভাম পাইলাম, এই ওভামের সাথে এটা হলো স্পার্ম আর ওভামের তখন মানে ফিউশন ঘটবে, যেটাকে আমরা ফার্টিলাইজেশন বলতেছি। তাহলে পিনাট্রেশন ঘটায় স্পার্মটা সেকেন্ডারি ওসাইটটাকে, এবং পিনাট্রেশনের পরে সেইটা মূলত ডিভিশন ঘটে, আর ডিভিশন ঘটার পরে সেটা স্পার্মের নিউক্লিয়াসের সাথে ফিউশন ঘটে। দিস ইজ দ্য প্রসেস কল ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশন কোথায় ঘটে? বারবার বলতেছি, অ্যাম্পুলারি রিজন অফ দ্য ইউটেরাইন টিউব। ঠিক আছে। তো ডিউরিং ফার্টিলাইজেশন, the spermatozoon must penetrate the corona radiata, zona pellucida এবং oocyte cell membrane. তো একটা সেকেন্ডারি ওসাইটের 3টা লেয়ার থাকে বাইরের দিকে, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য বা তার সেলের ভিতর বাইরের দেওয়ার জন্য। তো এটা হলো আমাদের ইউসাইট সেল মেমব্রেন। স্বাভাবিক, ওসাইট যেহেতু নিজে একটা সেল, সুতরাং এর মধ্যে একটা সেল মেমব্রেন থাকবে। এর বাইরে থাকবে জোনা পেলুসিডা, আর তারও বাইরে থাকবে করোনা রেডিয়াটা। আমরা যদি এই ফিগারটাতে দেখি, তাহলে এইটা হলো করোনা রেডিয়াটা, এটা হলো জোনা পেলুসিডা, এবং
এটা হলো ওসাইট প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। তাহলে আমাদের যদি স্পার্মটাকে এটা ফার্টিলাইজ করতে হয়, ফার্টিলাইজেশন প্রসেসের মধ্য দিয়ে 3টা লেয়ারকে সে অতিক্রম করতে হবে। একটা হলো করোনা রেডিয়াটা, একটা জুনা পেলোসিডা, আর একটা হলো ওসাইট সেল মেমব্রেন, ঠিক আছে। গেল। এখন করোনা রেডিয়াটাকে সে কিভাবে পিনাট্রেট করবে, এই 3 লেয়ারের উপর বেস করে ফার্টিলাইজেশনকে 3টা ফেজে ভাগ করা যায়। যে ফার্টিলাইজেশন 3 ফেজে ভাগ করা যায়। একটা হলো স্পার্ম যখন করোনা রেডিয়াটাকে পিনাট্রেট করবে, স্পার্মটা যখন জোনা পেলোসিটাকে পিনাট্রেট করবে, এটা হলো ফার্স্ট ফেজ, এটা হলো সেকেন্ড ফেজ, এবং স্পার্মের যে প্লাজমা মেমব্রেন আছে বা স্পার্মের সেল মেমব্রেন এবং ওসাইটের সেল মেমব্রেন তাদের মধ্যে যে ফিউশন ঘটবে, তাহলে এটা হলো ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। তো আমরা আসো ফেজ 1 নিয়ে কিছু আলোচনা করি। এখানে করোনা রেডিয়াটা, তো করোনা রেডিয়াটাকে যদি স্পার্মটা পিনাট্রেট করতে হয় তাহলে তাকে যে প্রসেসটা বা যে ধারাবাহিক একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয় তার নাম হচ্ছে ক্যাপাসিটেশন। জোনা পেলোসিডাকে পিনাট্রেট করার জন্য তাকে যে প্রসেসটা দিয়ে যাইতে হয় সেটা হলো অ্যাক্রোজোম রিঅ্যাকশন, ঠিক আছে। তো আমরা দেখি একটু ক্যাপাসিটেশন বলতে কী বুঝি। তো Capacitation is the final maturation process that sperm must undergo after ejaculation inside the female reproductive tract to gain the ability to penetrate the zona pellucida and fertilize the oocyte. এখানে কেউ আবার কনফিউজ হয় না যে জোনা পেলোসিটাকে মনে হয় পিনাট্রেট করে, না, করোনা রেডিয়াটাকে পিনাট্রেট করে। আর করোনা রেডিয়াটার ভিতরে কি আছে, একদম এটা হচ্ছে করোনা রেডিয়াটা, তার ভিতরে কি জোনা পেলোসিটা। তো করোনা রেডিয়াটাকে পিনাট্রেট করলেই তো সে জোনা পেলোসিটাকে পিনাট্রেট করার মতো যোগ্যতা অর্জন করার পথে আগাবে। এই জন্য লেখছে টু গেইন দ্য এবিলিটি টু পিনাট্রেট দ্য জোনা পেলোসিডা অ্যান্ড ফার্টিলাইজ দ্য ওসাইট। এই স্পার্মটা কিছুটা ম্যাচুরেশন একটা প্রসেসের মধ্য দিয়ে যায়। তো এই ম্যাচুরেশন প্রসেসটা কী জিনিস সেটা বলতেছি। এখন কোথায় ঘটে সেটা বলে ফেলি আগে, যে এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, ইউটেরাস এবং ফেলোপিয়ান টিউব। আমরা জানি যে যখন স্পার্মটা এই পথ দিয়ে আসবে তখন ইউটেরাস পার করে তারপর হচ্ছে ফেলোপিয়ান টিউব দিয়ে যাবে। তো স্পার্মটা এই ইউটেরাসে যখন থাকে এবং এই পথ দিয়ে যখন বাহিত হয়ে যায়, তো এই সময়টা ঘটার সময়ই দেখা যায় ইউটেরাস এবং শুরুর দিকের কিছু সময় এখানে ক্যাপাসিটেশন ঘটে যায় স্পার্মের ক্যাপাসিটেশন ঘটে। অ্যান্ড কতটুকু সময় লাগে, 5 থেকে 7 ঘন্টা, আসলে 7 ঘন্টা বললেই হয়ে যায়, কারণ আমাদের লাংম্যানের বইয়ের মধ্যে 7 ঘন্টা আছে। তো মেকানিজম, অ্যাকচুয়ালি ক্যাপাসিটেশন জিনিসটা কি, স্পার্মের যখন আমরা জানি যে স্পার্ম কই থেকে একদম যদি মেল বডির মধ্যে ফাইনাল ম্যাচুরেশন হয় তাহলে কই থেকে হয়, এপিডিডাইমিস থেকে হয়। তো এই এপিডিডাইমিস থেকে পরবর্তীতে যখন ইজাকুলেশন যখন হয়, মানে যখন সিমেন আউট হয় মেল বডি থেকে তখন এই সিমেন আউট হওয়ার সময় এই যে এপিডিডাইমিস আছে সেখান থেকে তো স্পার্মটা গেল, সেটা ভাস ডিফারেন্স দিয়ে এবং সেমিনাল ভেসিকল থেকে ফ্লুইড আসবে। এই সেমিনাল ভেসিকলের ফ্লুইড এবং ভাস ডিফারেন্সের থাকা স্পার্ম, এরা দুইটা একসাথে মিলে মূলত সিমেনের বাল্বটা গঠন করে সব কিছু মিলে। তো এই যে আমাদের স্পার্মটা আছে, সেই স্পার্মের বাইরের দিকে গ্লাইকোপ্রোটিনের কোট থাকে এবং সেমিনাল প্লাজমা প্রোটিন থাকে। এই গ্লাইকোপ্রোটিনের কোট এবং সেমিনাল প্লাজমা প্রোটিন এইটাকে রিমুভ করার প্রসেসটাই হলো ক্যাপাসিটেশন। স্পার্মের ক্যাপাসিটেশন বলতে বোঝায় স্পার্মের বাইরের দিকে সেমিনাল ভেসিকলের জন্য, ইজাকুলেটরি ডাক্টের জন্য, ইজাকুলেটরি ডাক্ট ওইভাবে বলা যায় না, সেমিনাল ভেসিকলটাই বলা উচিত। তো সেমিনাল ভেসিকলের জন্য এখানে বাইরের দিকে কিছু গ্লাইকোপ্রোটিন কোট এবং সেমিনাল প্লাজমা মেমব্রেন, এগুলো হচ্ছে বাইরের দিকে থাকে। এখন এই যে আমাদের গ্লাইকোপ্রোটিন কোট, সেমিনাল প্লাজমা মেমব্রেন, এগুলো থাকলে কী অসুবিধা, যেমন ধরো একটা তরবারি, সেই তরবারি দিয়ে কাউকে তুমি যদি যখন আঘাত করতে যাবা বা একটা ছুরি দিয়ে যখন তুমি কাউকে আঘাত করতে যাবা, তখন কিন্তু ওইটা দিয়ে কাউকে মারার আগে ওইটাকে কোষবদ্ধ করতে হয়, মানে এটার যে কাভারিংটা আছে সব কাভারিংটাকে খুলে ফেলতে হয়, নয়তো সেটা আঘাত লাগবে না, সিম্পল। তো এরকমভাবে স্পার্মের সামনেও যদি এখানে কিছু থাকে তাহলে স্পার্মের মধ্যে থাকে অ্যাক্রোজোমের যে এনজাইমগুলো আছে, সেই এনজাইমগুলো তো এখানে বের হয়ে এসে কোনো কাজ করতে পারবে না। সুতরাং এই যে আমাদের বাইরের গ্লাইকোপ্রোটিন কোট আছে, সেমিনাল প্লাজমা প্রোটিন আছে, এগুলাকে ভেনিশ করে দিতে হবে।
আর এই ভেনিশ করে দেওয়ার প্রসেসটার নামই ক্যাপাসিটেশন। তো এটা হচ্ছে আমাদের একদম মূল কথা যে ক্যাপাসিটেশন অ্যাকচুয়ালি কী হয়, গ্লাইকোপ্রোটিন কোট এবং সেমিনাল প্লাজমা প্রোটিন আর রিমুভড ফ্রম দ্য সেল প্লাজমা মেমব্রেন ওভারলাইং দ্য অ্যাক্রোজোমাল রিজন অফ দ্য স্পার্মাটোজোয়া। অ্যাক্রোজোমাল রিজন তো বুঝি, এটা হচ্ছে আমাদের স্পার্মের হেড, এই হেডের মধ্যে একদম উপরের দিকে যে অংশটুকু আছে সেটা হচ্ছে অ্যাক্রোজোম, আর তার নিচে থাকে নিউক্লিয়াসের পার্টটুকু, নিউক্লিয়াসের পোর্শনটা। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরীক্ষায় যদি জাস্ট এটা লিখে দিয়ে আসো তাও এনাফ, নিচে এগুলো আসলে বই অতভাবে গোছানোভাবে দেওয়া নাই। তো এখানে কি ঘটে, কোলেস্টেরল ইফ্লাক্স অ্যালাউ মোর ফ্লেক্সিবিলিটি ফর আয়ন এক্সচেঞ্জ অ্যান্ড মেমব্রেন ফিউশন। তো এখান থেকে যেহেতু সেমিনাল প্লাজমা প্রোটিনগুলো রিমুভ হয়ে যায়, তার সাথে কোলেস্টেরলটাও বের হয়ে এখানে অ্যাক্রোজোমাল রিজনের মধ্যে গ্লাইকোপ্রোটিন কোড, সেমিনাল প্লাজমা প্রোটিন, এর বাইরেও কোলেস্টেরল থাকে। তো এই কোলেস্টেরলটাও এখান থেকে চলে যায়, রিমুভ হয়ে যায় গ্লাইকোপ্রোটিন কোড, সেমিনাল প্লাজমা প্রোটিনের সাথে। তো এই কোলেস্টেরল চলে যাওয়ার কারণে আয়নের এক্সচেঞ্জটা খুবই সুবিধাজনকভাবে ঘটে। এক কথায় মেমব্রেনের ফ্লুইডিটি বেড়ে যায়, যার ফলে স্পার্মের যে মেমব্রেন এবং সেকেন্ডারি ওসাইটের মেমব্রেন দুইটা ফিউজ হতে পারে সহজে। তখন ক্যালসিয়ামটা ইনফ্লাক্স হয় স্পার্মের হেডের মধ্যে, তাহলে ক্যালসিয়াম স্পার্মের হেডের মধ্যে ঢুকতে পারে। আর ক্যালসিয়াম স্পার্মের মধ্যে ঢোকার ফলে এখানে মোটিলিটি বা স্পার্মটা মুভমেন্ট করতে পারে। তাহলে স্পার্মের মুভমেন্ট ঘটানোর জন্য ক্যালসিয়ামটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর স্পার্মের মুভমেন্টটা কেন ঘটাইতে হবে, কারণ তাকে এত জায়গা ট্রাভেল করে যাইতে হবে। এখানে তো তাকে কেউ এমন না যে সাঁতার কাটাই দিবে, তাকে নিজে সাঁতার কেটে 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 এখানে যাইতে হবে। সো সুইমিং করার জন্য তাকে অবশ্যই মুভমেন্টটা তার মধ্যে থাকতে হবে, তাহলে হাইপার অ্যাক্টিভেশন অফ মোটিলিটি তার জন্য প্রয়োজন। আর আরেকটা হলো JP3 জুনা পেলোসিডা 3 বাইন্ডিং রিসেপ্টর, এটা আমরা পরে পড়ব। তো এই রিসেপ্টরটাকে সে ওপেন করে রাখে, কিন্তু এক্সপোজ বা রিলিজ করে না, কিন্তু এটাকে জাস্ট ওপেন করে রাখে, কারণ এর পরবর্তী ধাপ আমরা এতক্ষণ পড়লাম ক্যাপাসিটেশন। অ্যাক্রোজোমাল রিয়াকশনের মধ্যে এই জুনা পেলোসিডা 3 যে রিসেপ্টরটা আছে সেই রিসেপ্টরটার কাজ আছে। সো ক্যাপাসিটেশনের মূল কথা হলো এটার মধ্যে স্পার্মের যে অ্যাক্রোজোমাল রিজন আছে তার সামনের দিকে এখানে গ্লাইকোপ্রোটিনের কোট, সেমিনাল প্লাজমা মেমব্রেন, সেটাকে রিমুভ করে দেওয়ার প্রসেস। তো এরপর আসি আমরা অ্যাক্রোজোমাল রিয়াকশন। তাহলে যারা ক্যাপাসিটেশন সম্পন্ন করতে পারে যেসব স্পার্ম, সেই সব স্পার্মের ক্ষেত্রে দেখা যায় আনুমানিক 500-এর মতো স্পার্ম, তো 3 মিলিয়নের মতো স্পার্ম রিলিজ হয় প্রতি ইজাকুলেশনের সময়। এখন 500-এর মতো স্পার্ম থাকে যারা এই ক্যাপাসিটেশন প্রসেসটা সম্পন্ন করে, অর্থাৎ করোনা রেডিয়াটা এই লেয়ারটা পাস করতে পারে 300 থেকে 500। ডান। এরপর আসি আমরা অ্যাক্রোজোম রিয়াকশনের মধ্যে। তো অ্যাক্রোজোম রিয়াকশনে কি হয়, এটা হলো ক্যাপাসিটেশনের পরে হয় এবং এই ধাপে এসে সেই জুনা পেলোসিডা লেয়ারটাকেও ক্রস করে ফেলতে পারে। তো অ্যাক্রোজোম রিয়াকশন ইজ দ্য এনজাইমেটিক রিলিজ ফ্রম দ্য স্পার্ম অ্যাক্রোজোম দ্যাট ইনেবলস টু পিনাট্রেট দ্য জুনা পেলোসিডা। তো ওসাইটের জুনা পেলোসিডাকে পিনাট্রেট করার জন্য স্পার্মের অ্যাক্রোজোম থেকে কিছু এনজাইমের রিলিজ করার প্রক্রিয়াকে অ্যাক্রোজোম রিয়াকশন বলে, যার ফলে যে এনজাইমগুলো জুনা পেলোসিডা লেয়ারটাকে পিনাট্রেট করতে পারে। তো ইট ইজ অ্যান এক্সোসাইটোটিক প্রসেস ট্রিগার্ড ওয়েন দ্য ক্যাপাসিটেড স্পার্ম বাইন্ডস টু জুনা পেলোসিডা 3 গ্লাইকোপ্রোটিন অন দ্য জুনা পেলোসিডা। লোকেশন কি, লোকেশন হচ্ছে ফেলোপিয়ান টিউবের মধ্যে, অ্যাম্পুল অফ দ্য ফেলোপিয়ান টিউব, এখানে অ্যাক্রোজোম রিয়াকশন ঘটে। তো খুবই সিম্পল, যেহেতু আমরা বারবার বলে দিচ্ছি যে এটা হলো আমাদের অ্যাম্পুলা, সেই অ্যাম্পুলার মধ্যে থাকে সেকেন্ডারি ওসাইট, সেই সেকেন্ডারি ওসাইটের মধ্যেই তো স্পার্মটা এখানে আসবে। এখানে আসার পরে এখানেই তো আমাদের অ্যাক্রোজোম রিয়াকশনটা ঘটবে, কারণ এটাকে তো সে প্রিভেন্ট করতে হবে। সুতরাং এই যে স্পার্মের অ্যাক্রোজোম থেকে এনজাইম রিলিজ ঘটার ঘটনা, এটা তো একদম সরাসরি সেকেন্ডারি ওসাইটের কাছাকাছি এসেই তাকে করতে হবে। সুতরাং সেকেন্ডারি ওসাইটের যে জুনা পেলোসিডা লেয়ার আছে, সেই জুনা পেলোসিডা লেয়ারটাকে পিনাট্রেট করার জন্য স্পার্মের অ্যাক্রোজোম থেকে এনজাইম রিলিজ করা। কেউ আবার ভুলে কখনোই জুনার রিয়াকশন বলল না, এটাকে জুনা পেলোসিডা রিয়াকশন বলা যাবে না। জুনা পেলোসিডা রিয়াকশন দিয়ে আরেকটা জিনিস বোঝায়, এটা হলো অ্যাক্রোজোম থেকে এনজাইম রিলিজ, তো সুতরাং এটা হবে অ্যাক্রোজোম রিয়াকশন। আর জুনা পেলোসিডা রিয়াকশনের মধ্যে লাইসোজোম রিলিজ হয়, সেটা আলাদা প্রসেস, সেটা পরে বলতেছি। তাহলে এটা হলো অ্যাক্রোজোম রিয়াকশন। মেকানিজম কি, এই যে বলতেছিলাম একটু আগে পড়ে আসলাম যে JP3 রিসেপ্টরটা এক্সপোজ হয় বা কাইন্ড অফ ওপেন হয়, কিন্তু রিলিজ হয় না, অর্থাৎ এক্সপোজ থাকে কিন্তু রিলিজ হয় না। রিলিজ হয়ে এসে কোথায়, এই অ্যাক্রোজোম রিয়াকশনের মধ্যে। তো স্পার্মটা জুনা পেলোসিডার
যে JP3 গ্লাইকোপ্রোটিন আছে তার সাথে স্পার্মের JP3 রিসেপ্টরটা বাইন্ড করে, আর বাইন্ড করার ফলে স্পার্মটা জোনা পেলোসিডার লেয়ারের সাথে বাইন্ড হইতে পারে। তো বাইন্ড হয়ে গেলে তখন স্পার্মের সামনের যে প্লাজমা মেমব্রেন আছে, মানে স্পার্মের না অ্যাকচুয়ালি অ্যাক্টোজোমাল যে মেমব্রেনটা আছে, হ্যাঁ বলা যায় স্পার্মের অ্যাক্টোজোমাল, মানে সামনের যে ইয়াটা আছে সেটা, এবং জোনা পেলোসিডার যে প্লাজমা মেমব্রেনটা আছে, এই দুইটা একটার সাথে আরেকটা ফিউজ হতে পারে। তাহলে মেমব্রেন ফিউশন এনজাইম রিলিজ ঘটে। কী কী এনজাইম? এই এনজাইমগুলোর নাম লাগবে অ্যাক্টোজোম এবং ট্রিপসিন লাইক সাবস্টেন্স। কখনো কখনো হায়ালুরোনিক অ্যাসিডও বলা হয়, তো হায়ালুরোনিক অ্যাসিড বলা যেতে পারে, আর ট্রিপসিন লাইক সাবস্টেন্স এখানে বলা আছে ল্যাংমেনের মধ্যে। তারপর হচ্ছে জোনাডাইজেশন, যে জোনা পেলোসিডার লেয়ারটা ছিল সেই জোনা পেলোসিডার লেয়ারটা ডাইজেস্ট হয়ে যায়, যার ফলে স্পার্মটা এন্ট্রি করতে পারে। তো এখানে লেখা আছে যে স্পার্মটা পেরিভাইটালাইন স্পেসের মধ্যে যেতে পারে। এটা হলো জোনা পেলোসিডার ভিতরে, কিন্তু প্লাজমা মেমব্রেনের বাইরে যে একটু স্পেস থাকে অল্প, সেটাকে বলা হয় পেরিভাইটালাইন স্পেস। আমরা যদি এখানে ফিগারটা দেখি, এটা হলো করোনা রেডিয়াটা, এটা জোনা পেলোসিডাকে যদি কেউ পিনাট্রেট করে ফেলে, তাহলে এই যে আমাদের এই নীল অংশটা দেখতে পারতেছে ব্লু কালারের, এটাই হলো পেরিভাইটালাইন স্পেস। আর এই যে এখানে কালো কালারের যেটা আছে একদম এই ভিতরের যে লাল অংশে রেড পোর্শনে যাওয়ার আগে, নীল পোর্শন এবং রেড পোর্শনে যাওয়ার আগে মাঝখানে যে কালো কালারের লাইনটা, সেটাই হলো প্লাজমা মেমব্রেন অফ দ্য সেকেন্ডারি ওসাইট বা ওসাইট। ঠিক আছে, তাহলে আশা করি অ্যাক্টোজোম রিঅ্যাকশনটা বোঝা গেল, যেখানে স্পার্মের যে JP3 রিসেপ্টরটা আছে সেটা জোনা পেলোসিডার JP3 গ্লাইকোপ্রোটিনের সাথে বাইন্ড করে, এবং যেটা উপযুক্ত করে পরবর্তী ধাপে প্লাজমা মেমব্রেনের সাথে স্পার্মের যে অ্যাক্টোজোমাল মেমব্রেন আছে সেটাকে ফিউশন ঘটানোর জন্য। ওকে, তো আমরা দেখলাম যে স্পার্ম কীভাবে নিজেকে উপযুক্ত করে ওভামটাকে ফার্টিলাইজ করার জন্য। তো এখন করোনা রেডিয়াটা, জোনা পেলোসিডা এবং ওসাইট সেল মেমব্রেন, এটা তো আমাদের 3টা ফার্টিলাইজেশনের স্টেপ বলছিলাম, যে ফার্টিলাইজেশনের 3টা স্টেজ আছে, যেখানে করোনা রেডিয়াটাকে ফার্স্ট স্টেজে সে পিনাট্রেট করে কীভাবে? অ্যাক্টোজোমের মাধ্যমে। জোনা পেলোসিডাকে সে কীভাবে পেনিট্রেট করে? মানে ফার্স্টটা হচ্ছে ক্যাপাসিটেশনের মাধ্যমে, সেকেন্ডটা হলো অ্যাক্টোজোম রিঅ্যাকশনের মাধ্যমে, আর থার্ডটা হলো এই যে ওসাইটের সেল মেমব্রেন আছে সেই ওসাইটের সেল মেমব্রেনটাকে ফিউজ করার মাধ্যমে, মানে এর সাথে অ্যাক্টোজোমাল যে সেল মেমব্রেনটা আছে সেটাকে ফিউজ করার মাধ্যমে। তো এখানে ফিগারটা আশা করি ভালোভাবে বোঝা যাচ্ছে। কিছু স্পার্ম আছে যেগুলা করোনা রেডিয়াটাকে ভেদ করে অলরেডি চলে আসছে, কিছু মানে এই ফিগারে আসলে এতটুকুই বোঝা যায় করোনা রেডিয়াটাকে ভেদ করে চলে আসছে, এর বাইরে কিছু না। এরপরে এই লেয়ারে আমরা দেখতে পাইতেছি সেই করোনা রেডিয়াটা না, এখন সে জোনা পেলোসিডাকেও ভেদ করে চলে আসছে। তো এটাকে আমরা ফেজ 1 হিসেবে বলতে পারি। এটা হলো ফেজ 1, এটা হলো ফেজ 2। ফার্টিলাইজেশনে 3টা ফেজ থাকে। ফেজ 2 যেখানে জোনা পেলোসিডাকেও সে ভেদ করে চলে এসেছে। তো জোনা পেলোসিডা ভেদ করা শেষ। এরপরে থার্ড স্টেপে আসলে 3টা ফিগারই চলে আসে। তো এই থার্ড স্টেজে CDE এই 3টাই হলো ফেজ 3। ঠিক আছে, এখানে কি ঘটে আগে আমরা ফেজ 1 আর 2টা একটু টেক্সট দেখে আসি, তারপর বলতেছি। তো দেখো, ফার্টিলাইজেশনে যখন পরীক্ষায় আঁকবা এতগুলো চিত্র তো আঁকানো সম্ভব না, এই চিত্রটা আঁকতে পারলে সব কিছু কমপ্লিট হয়ে যায়। এক ছবিতে 3টা ফেজ দেখানো আছে, যেখানে ফেজ 1 দিয়ে সে করোনা রেডিয়াটাকে ভেদ করতেছে, ফেজ 2 দিয়ে সে জোনা পেলোসিডাকে ভেদ করতেছে, আর ফেজ 3 মধ্যে সে তার মধ্যে ফিউশন ঘটতেছে। দেখো, স্পার্মের যে অ্যাক্টোজোমাল যে প্লাজমা মেমব্রেনটা আছে এবং ওভামের ওসাইট যেটা আছে, সেই ওসাইটের মধ্যে যে মেমব্রেনটা আছে তাদের মধ্যে ফিউশন ঘটতেছে। ফিউশন ঘটার ফলে স্পার্মের যে নিউক্লিয়াসটা সেটা এখানে চলে আসলো, দেন তাদের মধ্যে ফিউশন ঘটবে। দিস ইজ দ্য প্রসেস ফার্টিলাইজেশন। তো ফেজ 1-এর মধ্যে আমরা জানি এমনিতে 300 মিলিয়ন স্পার্মাটোজোয়া চলে আসে। মনে হয় আগে আমি 3 মিলিয়ন বলছিলাম। 300 মিলিয়ন স্পার্মাটোজোয়া প্রতিবার ইজাকুলেশনের মধ্য দিয়ে ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে আসে। তার মধ্যে 300 থেকে 500 রিচ দ্য সাইট অফ ফার্টিলাইজেশন, অর্থাৎ অ্যাম্পুলা অফ দ্য ফেলোপিয়ান টিউবের মধ্যে 300 থেকে 500টা স্পার্মাটোয়া বা স্পার্ম যেয়ে থাকে, এবং এই 300 থেকে 500-র মধ্যে মাত্র একজনই ফার্টিলাইজ করতে পারে, আর বাকিরা হলো
পিনাট্রেট দ্য ব্যারিয়ার্স প্রোটেক্টিং দ্য ফিমেল গেমেট। আর বাকিরা কী করে, স্পার্মটা যেন পিনাট্রেট করতে পারে তার সহযোগী হিসাবে কাজ করে। তাহলে একজনই হয় সিনেমাতে, একজনই হয় হিরো, বাকি সবাই হয় নায়কের সাইড ক্যারেক্টার, তাই না? যদি না কেউ তার মানে ভিলেন ক্যারেক্টার যদি না থাকে আর কি। তো এখানে আমাদের স্পার্ম যেটা আছে তার সেই হচ্ছে একজন, আর বাকি সবাই এখানে আরও 300 থেকে 500, 299 থেকে 499 এরা কি এই একটাকে হিরোটাকে হেল্প করতেছে যাতে সে হিরোইনের সাথে মিট করতে পারে। তো পিনেট্রেশন অফ দ্য কোরোনারি এটা এখানে শেষ হলো। তো সেকেন্ড স্টেজে দেখি, সেকেন্ড ফেজে দ্য জোনা ইজ এ গ্লাইকোপ্রোটিন শেল সারাউন্ডিং দ্য এগ, এগুলো আমরা জানি। জেপি3 সাথে জেপি অর্থাৎ অ্যাক্টোজোম রিয়াকশনটা ঘটে, আর অ্যাক্টোজোম রিয়াকশনের মাধ্যমেই জোনা পেলোসিটাকে সে পিনাট্রেট করতে পারে। তো যখন পিনাট্রেট করে তখন কি পিনাট্রেট মানে কি দিয়ে করে, অ্যাক্টোজোমাল এনজাইম দিয়ে। আমরা পড়ছিলাম অ্যাক্টোসিন এবং আরেকটা কি ট্রিপসিন লাইক সাবস্টেন্স। এই ট্রিপসিন লাইক সাবস্টেন্স এবং অ্যাক্টোসিন দিয়ে জোনা পেলোসিটাকে পিনাট্রেট করে থাকে সে। When the head of the sperm comes in contact with the oocyte surface, lysosomal enzymes release from the cortical granules lining the plasma membrane of the oocyte. তো যখন স্পার্মের হেডটা ফিমেলের ওসাইট সারফেসের মধ্যে মিট করতে চলে আসে, তখন এই ওসাইটটা কিছু লাইসোজোমাল এনজাইম সিক্রেট করে, ওসাইটটা থেকে কিছু লাইসোজোমাল এনজাইমটা সিক্রেট করে। এই এনজাইমগুলো পরবর্তীতে কী কাজ করবে, এই এনজাইমগুলা আর যেন কেউ কোনো স্পার্ম না আসে সেই ভূমিকা রাখে। সাপোজ কোনো মানে একজন পার্টনার কখনোই চাইবে না তার মানে অপর যে পার্টনারটা আছে সে তাকে ছাড়া অন্য কারোর প্রতি মনোযোগ দিক, অন্য কারোর প্রতি আকর্ষিত হোক। তো যখন এই স্পার্মটা ধরো সাপোজ আমরা হিরো হচ্ছে এখানে এতগুলো স্পার্মের মধ্যে হিরো হিসাবে আমি রাখলাম এটাকে, বাকিগুলো হচ্ছে সবাই নায়কের সাইড ক্যারেক্টার। তো হিরো কখনোই চাইবে না তার যে পার্টনারটা আছে এখানে, এই পার্টনারটা তাকে রেখে অন্য কারোর সাথে মিশুক, অন্য কারোর সাথে দেখা করুক। তো এটা যখন সে প্রিভেন্ট করতে চায়, তো তখন এ হচ্ছে এটার সাথে এখানে ঘনিষ্ঠ হয়ে বলে যে তুমি তোমার ফোনের থেকে যত মেইল আইডি আছে সকল মেইল আইডিকে ফেসবুক থেকে ব্লক দিয়ে দাও, মেসেঞ্জার থেকে ব্লক দিয়ে দাও, হোয়াটসঅ্যাপ থেকে ব্লক দিয়ে দাও। তো এই কথা শুনে এই হিরোর এই কথা শুনে সে কি করতেছে, ব্লক দিয়ে দিছে। কি দিয়ে ব্লক দেয়, লাইসোজোমাল এনজাইম দিয়ে ব্লক দেয়। লাইসোজোমাল এনজাইম দিয়ে সে বাকি যতগুলা স্পার্ম আছে সবাইকে ব্লক করে দিল। তার ফলে এখন এরা দুজন সুখে শান্তিতে থাকতে পারবে, তাদের মধ্যে আলাদা কোনো ডিস্ট্রাকশন আসবে না। এই রিয়াকশনটাকে বলা হয় জোনা রিয়াকশন। তাহলে ওভাম থেকে মানে সেকেন্ডারি ওসাইটটা থেকে লাইসোজোমাল এনজাইম রিলিজের যে ঘটনা, যার ফলে স্পার্মের পিনাট্রেশন, অন্যান্য কোনো স্পার্মের পিনাট্রেশনটা প্রিভেন্ট হয়, সেটাকে বলা হয় জোনা রিয়াকশন। আশা করি জিনিসটা বুঝছি। তো এখানে লাইসোজোমাল এনজাইমটা রিলিজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে ক্যালসিয়াম আয়ন। ওকে, ক্যালসিয়াম আয়নের এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ওকে ফাইন। তো আমরা ফেজ 1 আর ফেজ 2টা দেখে ফেললাম, যেখানে আমরা দেখলাম এখানে জোনা পেলোসিটা লেয়ার পর্যন্ত এই দুইজন কি করছে, জোনা পেলোসিটা লেয়ার পর্যন্ত এরা দুজন পিনাট্রেট করতে পারছে। আচ্ছা, এখানে একটা কথা বাকি ছিল যে অন্যান্য স্পার্ম তো এখানে পিনাট্রেট করতে পারে না, ইম্পারমিয়েবল হয়ে যায়। তো এর ফলে পলিস্পার্মি এটা প্রিভেন্ট হয়। অর্থাৎ মাল্টিপল স্পার্ম এটাকে পিনাট্রেট করতে পারবে না। শেষ। তো ফেজ 3, এই ফেজে এসে কী হয়, ওসাইট এবং স্পার্ম সেল মেমব্রেন দুইটা ফিউশন ঘটে। তো প্রথম কথা এখানে ফার্স্ট লাইনে যেটা বলা আছে ল্যাংম্যানের মধ্যে, এটা আমি চন্দনা ম্যাডামের বই থেকে স্ক্রিনশটটা নিয়েছি, ল্যাংম্যানেও সেম কথাই লেখা আছে, ফার্স্ট লাইনে ওইটি লেখা আছে। তো ইনিশিয়াল অ্যাডহেশন অফ স্পার্ম টু দ্য ওসাইট ইজ মেডিয়েটেড ইন পার্ট বাই দ্য ইন্টারাকশন অফ ইন্টিগ্রিনস অন দ্য ওসাইট অ্যান্ড দ্য লিগ্যান্ডস ডিসইন্টিগ্রিনস অন স্পার্ম। তো এখানে আমি বলতেছি স্পার্ম সেল মেমব্রেন আর ওসাইটের সেল মেমব্রেন এরা ফিউশন হচ্ছে। কীভাবে এরা লেগে থাকতেছে, কীভাবে লাগায়, এরা স্পার্মের মধ্যে থাকে ডিসইন্টিগ্রিনস আর ওভামের মানে ওসাইটের মধ্যে থাকে ইন্টিগ্রিনস। এই ওসাইটের মধ্যে থাকা ইন্টিগ্রিনসের সাথে লাগে
স্পার্মের মধ্যে থাকা ডিসইন্টিগ্রিনস, এইভাবে তারা একজনের সাথে আরেকজন লেগে থাকে। এই আফটার অ্যাডহেশন দ্য প্লাজমা মেমব্রেনস অফ দ্য স্পার্ম অ্যান্ড এগ ফিউজ, both the head and tail of the spermatozoon enter the cytoplasm of the oocyte, but the plasma membrane is left behind on the oocyte surface. এটা আশা করি বোঝা গেছে যে হেড এবং টেল অফ দ্য স্পার্মাটোজোন ওসাইটের সাইটোপ্লাজমে চলে আসে, কিন্তু প্লাজমা মেমব্রেনটা ওসাইটের সারফেসের মধ্যে থেকে যায়। তাহলে হেডও আসলো, টেলও আসলো, কিন্তু তার যে আছে প্লাজমা মেমব্রেনটা আছে, সেলের প্লাজমা মেমব্রেন, সেই প্লাজমা মেমব্রেনটা এটার সাথে ফিউজ হয়ে ওই বাইরের দিকে থেকে যায়, আর এখানে ডিরেক্ট চলে আসলো হেডটা, টেলটা। ওকে, ফাইন। Both the head and tail of the spermatozoon enter the cytoplasm of the oocyte. As soon as the spermatozoon entered the oocyte, the egg responds in 3 ways. তো 3 ways এর মধ্যে অলরেডি একটা পড়ে ফেলছি, কর্টিক্যাল অ্যান্ড জোনাল রিঅ্যাকশন। এইটাই হলো এটা, যেটা দিয়ে হচ্ছে লাইসোজোমাল এনজাইম রিলিজ করতেছিল, অর্থাৎ ফেসবুক হোয়াটসঅ্যাপে ব্লগ দিয়ে দিয়েছিল। রিজামশন অফ দ্য সেকেন্ড মায়োটিক ডিভিশন, আমরা জানি যে স্পার্মটা যখন আসে এতক্ষণ পর্যন্ত তারা ছিল সেকেন্ডারি ওসাইট। স্পার্মটা আসার পরে সেই সেকেন্ডারি ওসাইটটা ডিভাইড হয়ে সে পোলার বডি, সেকেন্ড পোলার বডি এবং ওভাম ফর্মেশন করে। দেন ওভামের সাথে স্পার্মের যে ফিউশন ঘটে সেটা হলো জাইগোট ফর্মেশন করে। তাহলে ফার্টিলাইজেশনের মাধ্যমে এখানে রিজামশন অফ দ্য সেকেন্ড মায়োটিক ডিভিশন কমপ্লিট হলো, যার ফলে তৈরি হলো এগ বা ওভাম। এই একটা এখন মেটাবলিক অ্যাক্টিভেশন ঘটবে। ওকে, তো এর মাধ্যমে শেষ হলো ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশন আসলে কী লাভটা হলো? আচ্ছা, এখানে মেটাবলিক অ্যাক্টিভেশন অফ দ্য এগ, এই কথাটা একটু বলে ফেলি। এটা হচ্ছে আমরা এই ফিগারের মধ্যে ভালো বুঝতে পারবো। দেখি, তো এটুক ছিল আমাদের ফেজ 2। ফেজ 3-তে আসার পরে এখানে আমাদের স্পার্মের মধ্যে এই যে এই স্পার্মের যে টেইল, এটা হচ্ছে এখন ডিজেনারেট হয়ে যাবে। তো সেটা কোনো বিষয় না, স্পার্ম বলছিলাম হেড আর টেল দুইটাই আসে, এর মধ্যে টেইলটা এখন ডিজেনারেট হয়ে গেছে। আর হেডের মধ্যে থাকা যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা যেহেতু হ্যাপ্লয়েড সেল বিশিষ্ট, এটাকে আমরা স্পার্মের যে নিউক্লিয়াস সেটাকে প্রোনিউক্লিয়াস বলবো, মেইল প্রোনিউক্লিয়াস বলবো। এবং ওভামের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে সেটাকে ফিমেল প্রোনিউক্লিয়াস বলবো। আর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বডি তো এখানে তৈরি হয়ে আছে, সেটা কোনো বিষয় না। তো এর পরবর্তীতে মেল প্রোনিউক্লিয়াস সেকেন্ড আর ফিমেল প্রোনিউক্লিয়াস, ফিমেল প্রোনিউক্লিয়াস, মেল এবং ফিমেল প্রোনিউক্লিয়াস এরা একটার সাথে আরেকটা ফিউশন ঘটবে, অর্থাৎ প্রোনিউক্লিয়ার মেমব্রেনটা ভেঙে যাবে, তখন তাদের মধ্যে ফিউশন ঘটবে, যার ফলে তারা অ্যাকচুয়ালি জাইগোট ফর্মেশন করবে। তাহলে জাইগোট ফর্মেশন করলো এই ফার্টিলাইজেশনের মধ্য দিয়ে, এবং প্রসেসটা শেষ হলো। ক্লিভেজ স্পিন্ডল এটা হচ্ছে এর পরবর্তী ধাপে ঘটে, মানে ধরো জাইগোট ফর্মেশন হলো, দেন জাইগোটটা এখন ডিভাইড হবে। তো আপাতত জাইগোট ফর্মেশন হওয়া পর্যন্তই ফার্টিলাইজেশনের এই টপিকটা। তাহলে রেজাল্টস অফ ফার্টিলাইজেশন কী হলো? রেস্টোরেশন অফ ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোসোম। আমরা পড়লাম যে সেকেন্ডারি যে স্পার্মাটোসাইট ছিল এবং সেকেন্ডারি যে ওসাইট ছিল, এই সেকেন্ডারি ওসাইট এবং সেকেন্ডারি স্পার্মাটোসাইট দীর্ঘদিন ধরে কিন্তু কী অবস্থায় আছে? হ্যাপ্লয়েড অবস্থায়। যখনই আবার ফার্টিলাইজেশনের মাধ্যমে মেল প্রোনিউক্লিয়াস এবং ফিমেল প্রোনিউক্লিয়াস একটার সাথে আরেকটা কানেক্টেড হলো বা ফিউশন ঘটলো, তখনই কিন্তু ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোমে ব্যাক করলো, আবার রিস্টোরেশন ঘটলো। ডিটারমিনেশন অফ সেক্স অফ দ্য নিউ ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, যদি মেল থেকে এখানে এক্স ক্রোমোজোম আসে তাহলে এটা হবে মেল বাচ্চা, যদি ওয়াই আসে তাহলে সেটা হবে ফিমেল। তাহলে সেক্স অফ দ্য নিউ ইন্ডিভিজুয়াল ডিটারমাইন করা যায়। অ্যান্ড ক্লিভেজটা এর পরবর্তী এখান থেকেই শুরু হবে, জাইগোট থেকেই ক্লিভেজটা শুরু হবে। তাহলে রেজাল্টস অফ ফার্টিলাইজেশন হিসেবে আসলে এই 3টা লাইন লিখলেই হবে। ল্যাংম্যানে এই 3টা লাইনই আছে, এবং টিচাররা কোয়েশ্চেন যখন দেন তখন আসলে এই 3টা লাইনই তোমার কাছে শুনতে চান, এত ডিটেলস ইলাবোরেট ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। তো আসো আমরা ক্লিভেজ শুরু করি। যেহেতু জাইগোটের ফর্মেশন হয়ে গেল, এখন ক্লিভেজ হবে। তো প্রথম কথা, আমরা সারা জীবন পড়লাম মাইটোসিস সেল ডিভিশন, আর যারা খুবই আনডেভেলপড তাদের ক্ষেত্রে হয় অ্যামাইটোসিস। ক্লিভেজ তো কোনো দিনই পড়ি না। ক্লিভেজ কোনটা? ক্লিভেজ এক ধরনের মাইটোসিস সেল ডিভিশন যেখানে জি ফেজ নাই। আমরা তো সেল সাইকেল পড়ছি, সেল সাইকেলের মধ্যে কী কী ফেজ আছে, যে ডিভিশনের মধ্যে, যে মায়োটিক ডিভিশনের মধ্যে
সেল সাইকেলের মধ্যে জি ফেজটা থাকে না, সেটাকে আমরা বলবো ক্লিভেজ। তাহলে কোন ফেজ থাকে? ইন্টারফেজের মধ্যে শুধুমাত্র এস ফেজ থাকে আর মাইটোসিস ডিভিশন ঘটে। এস ফেজ দিয়ে এখানে হচ্ছে ইয়াটা হবে, ডিএনএ রেপ্লিকেশনটা হবে, আর বাকি যে পার্টটুকু অর্থাৎ মায়োটিক সেল ডিভিশন, সেখানে একটা সেল থেকে দুইটা সেলে কনভার্ট হবে। তাহলে এটা হচ্ছে একটা মাইটোটিক বা মাইটোসিস সেল ডিভিশন, যেখানে জি ফেজ অ্যাবসেন্ট। ডান। তো একটা থেকে দুইটা হলো, একটা জাইগোট ছিল সেখান থেকে দুই সেল বিশিষ্ট হলো, দুইটা থেকে এখন চারটা হবে, খুবই সিম্পল, মাইটোসিস হচ্ছে। চারটা থেকে এখন আটটা হবে, সেটাও সিম্পল। এগুলো কিন্তু প্রত্যেকটা বাইরের দিকে জোনা পেলোসিডা আছে, কেন জোনা পেলোসিডা আছে। তো 8টা থেকে এখন 12 বা 16 সেল বিশিষ্ট মরুলা ফর্ম করবে, এবং মরুলা যখন থাকে তখন দেখো এটার ভিতরে একদম নিরেট অবস্থায় আছে, একদম সলিড অবস্থায় আছে, মানে একটা কোনো ফাঁক নাই, ভিতরে কোনো খালি জায়গা নাই, কোনো ক্যাভিটি নাই। তাহলে মরুলার মধ্যে একদম সলিড অবস্থায় আছে। তারপরে যখন ব্লাস্টোসিস্ট হলো মরুলা থেকে, এখন দেখো এখানে কিছু সেল এখানে জমছে, ভিতরে ইনার সেল মাস বলতেছি বা এমব্রায়োব্লাস্ট বলতেছি, আর বাইরের দিকে এখানে হলো একটা আউটার সেল মাস বা ট্রোপোপ্লাস্ট তৈরি হয়েছে। তাহলে আউটার যে সেল মাস সেটাকে বলতেছি ট্রোপোপ্লাস্ট, এবং ইনার যে সেল মাস সেটাকে বলতেছি এমব্রায়োব্লাস্ট। এই যে এমব্রায়োব্লাস্ট ট্রোপোপ্লাস্ট আলাদা হয়ে গেল, এখানে তো আগে একরকম ছিল একসাথে। এটা কীভাবে করতেছে বইয়ের মধ্যে লেখা আছে, এটা মলিকুলার রেগুলেশনের পার্ট, হিপ্পো সিগন্যালিংয়ের মাধ্যমে। তো এটা আসলে জানার প্রয়োজন নাই, জাস্ট বইয়ে লেখা আছে দেখে তাই এখানে মেনশন করলাম। মলিকুলার রেগুলেশন পরীক্ষার জন্য মোটেও লাগবে না। তো মরুলা স্টেজটা তৈরি হয়েছে 3 days পরে, 3 দিন পরে ফার্টিলাইজেশন, 3 দিন পরে মরুলা চলে আসছে, মরুলা হয়েছে। Early pregnancy factor and immunosuppressant protein is secreted by the trophoblastic cell and appears in the maternal serum within 24 to 48 hours after fertilization. Early pregnancy factors form the basis of a pregnancy test during the first 10 days of development. তো যখন প্রথম 10 দিন থাকে এমব্রায়োটার, এই প্রথম 10 দিনে তো অন্য কোনোভাবে সেটা মানে মা প্রেগনেন্ট হয়েছেন কিনা সেইটা বোঝার আসলে হয়ে নাই। আলট্রাসোনোগ্রাফ করে তেমন কিছুই বুঝবে না, কারণ এটা খুবই ছোট অবস্থায় থাকে, একটা টিস্যু টাইপের অবস্থার মতো। তো এখন এটা আমরা কিভাবে বুঝতে পারি যে মা প্রেগনেন্ট হয়েছেন কিনা? কারণ যখন মা প্রেগনেন্ট থাকেন তখন কিন্তু তার পিরিয়ড হবে না, আর পিরিয়ড যদি না হয়, সাপোজ চিন্তা করো 14 দিনের মধ্যে 14 দিন সময় ওভুলেশন ঘটছে, আনুমানিক ধরো 15 দিনের মাথায় তার ফার্টিলাইজেশন ঘটছে। ফার্টিলাইজেশন ঘটার পরে এটা যদি আরও 20 দিন পরে, মানে 10 দিন পরে, মানে 25 দিন পরে, 25 দিন অবস্থায় এখন কিন্তু মানে সে 10 দিনের একটা এমব্রায়ো বা 10 দিনের জাইগোট হয়ে গেছে। এটা এখন মোটামুটি গর্ভধারণ, যেটাকে আমরা ইমপ্লান্টেশন বলি, অর্থাৎ ইউটেরাইন ক্যাভিটির মধ্যেও গিয়ে ইমপ্লান্ট হয়ে গেছে। তো এই অবস্থায় অ্যাকচুয়ালি মা গর্ভধারণ অবস্থায় আছেন কি না, কারণ এর কিছুদিন পরে, মানে 25 দিন হয়ে গেছে, 28 দিনের মাথায় তো মায়ের পিরিয়ড হওয়ার কথা। এই পিরিয়ড যখন শুরু হচ্ছে না, তখন তো মায়েরা কনফিউজড থাকেন, বা মায়ের আত্মীয় স্বজন যারা আছে সবাই কনফিউজড থাকে যে আসলে কী হলো, এটা কি তার কোনো ধরনের প্যাথোলজিক্যাল রিজন হলো নাকি প্রেগনেন্সি। এই প্রেগনেন্সি নাকি প্যাথোলজিক্যাল রিজন, এইটা বোঝার জন্য এখানে আমাদের কী আছে, আর্লি প্রেগনেন্সি ফ্যাক্টর ইমিউনোসাপ্রেসেন্ট প্রোটিন আছে, যেটা ট্রোপোব্লাস্ট সিক্রেট করে, অ্যান্ড এটা ম্যাটারনাল সিরামে 24 থেকে 48 ঘন্টার পরে আফটার ফার্টিলাইজেশন অ্যাপিয়ার করা থাকে। তো এটা যদি অ্যাপিয়ার থাকে তাহলে বোঝা যাবে যে মা প্রেগনেন্ট হয়েছেন, কোনো প্যাথোলজিক্যাল রিজন না। তো মরুলা এবং ব্লাস্টোসিস্টের মধ্যে পার্থক্য দেখতে পারি, আমরা দেখছি অলরেডি, মরুলা ঘটে আর্লি স্টেজে আর এটা ঘটে লেট স্টেজে। মরুলা আফটার ফার্টিলাইজেশনের 3 দিন পরে, আর ব্লাস্টোসিস্ট 4 থেকে 4.5 দিন পরে। মরুলা তো দেখলাম এখানে কি শেপ, এটা একটা রাউন্ড শেপ, স্ফেরিক্যাল, আর এটাও রাউন্ড অ্যান্ড হলো বল লাইক। তো এখানে স্ফেরিক্যাল বলতেছে কারণ হচ্ছে গোলক, আমরা জানি গোলক 3D, আর স্ফেরিক্যাল বলতেছে কারণ এটা হচ্ছে বৃত্তের মতো। গোলক আর বৃত্তের মতো পার্থক্য তো বুঝছি, একটা 2D একটা 3D। তো মরুলার মধ্যে একদম কানায় কানায় ফিল থাকে, সলিড থাকে, আর ব্লাস্টোসিস্টের মধ্যে রাউন্ডেড থাকে, হলো বল লাইক থাকে, হলো থাকে। মাস অফ সেল মরুলার মধ্যে সিঙ্গেল, মানে সবগুলা সেল একসাথে থাকে,
আর ব্লাস্টোসিস্টের মধ্যে দুই ভাগে ভাগ করা থাকে, একটা আউটার সেল মাস, একটা ইনার সেল মাস। আউটারটা হলো ট্রোপোপ্লাস্ট, ইনারটা হলো এমব্রায়োব্লাস্ট। নাম্বার অফ সেল, মরুলার মধ্যে 12 থেকে 16টা থাকে, আর ব্লাস্টোসিস্টের মধ্যে অনেক সেল থাকে। মরুলার মধ্যে 12 থেকে 16, তার আগে 8 সেল স্টেজ ছিল, মরুলার মধ্যে 12 থেকে 16, আগে বলছিলাম 12 থেকে 16 সেল থাকে। জোনা পেলোসিডা এই অবস্থায় প্রেজেন্ট থাকে, কিন্তু এই অবস্থায় অ্যাবসেন্ট থাকে, বা ব্লাস্টোসিস্ট অবস্থায় এটা ডিসেপারিং হইতে থাকে, অর্থাৎ ডিসেপেয়ার শুরু হয় এবং শেষও হয় ব্লাস্টোসিস্ট অবস্থাতেই, তাহলে ডিসেপেয়ার হয়ে যায় এই ধাপে এসে। প্রেজেন্স অফ ক্যাভিটি, যেহেতু এটা একটা নিরেট বা সলিড স্ট্রাকচার, সো এখানে কোনো ক্যাভিটি থাকবে না, এখানে ক্যাভিটি থাকবে। আর মরুলা তো আলটিমেটলি ব্লাস্টোসিস্ট ফর্মেশন করে, আর ব্লাস্টোসিস্টটা ইমপ্লান্টেশন ঘটায়। তো ক্লিভেজ নিয়ে কিছু কথা আছে, টেক্সটটা একটু পড়ে নিই। ক্লিভেজ কনসিস্ট অফ রিপিটেড মাইটোটিক ডিভিশন অফ দ্য জাইগোট রেজাল্টিং ইন এ র্যাপিড ইনক্রিজ ইন দ্য সেল নাম্বার। তো এখানে যে সেলগুলো আছে, আমরা বলতেছিলাম এক সেল, 2 সেল, এই প্রত্যেকটা সেলগুলোকে কি বলা হয়? সেলগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার, দেওয়াই আছে। তাহলে সেলগুলোর নাম যে ব্লাস্টোমিয়ার, এটাই কিন্তু অনেকটা জিজ্ঞেস করলে 55% মানে 50% 80% কী যে এইটা বলতে পারবে না। তাহলে এই সেলগুলোকে আমরা বলবো ব্লাস্টোমিয়ার। This embryonic cell becomes smaller with each successive cleavage division. Cleavage occurs as the zygote passes along the uterine tube toward the uterus. During cleavage, the zygote is within zona pellucida. Division of the zygote into blastomere begin approximately 30 hours after fertilization. তাহলে এই ক্লিভেজ ঘটা শুরু হয় কখন? ফার্টিলাইজেশনের 30 আওয়ার্স পরে। আচ্ছা, তারপরে শর্টলি আফটার দ্য মোরুলা ইন্টার্স দ্য ইউটেরাস। এখানে আমরা এই ফিগারটা ভালো করে দেখতে পারি, অনেক কিছু সামারি বলা যায় এই ফিগারের মধ্যেই আছে। তো দেখি এখানে তো গ্রাফিয়ান ফলিকল ছিল, সেই গ্রাফিয়ান ফলিকলটা এখান থেকে হচ্ছে ওভুলেশনের মাধ্যমে এখানে চলে আসলো, পিএমডিটা সেটাকে রিসিভ করে নিল, তাহলে ও সাইড চলে আসলো ফেলোপিয়ান টিউবের মধ্যে। ও সাইডটা এখানে, এটা হচ্ছে আমাদের অ্যাম্পুলা, এই অ্যাম্পুলার মধ্যে ও সাইডটা পিনাট্রেটেড হলো স্পার্মের মাধ্যমে। দেন যেখানে জাইগোট ফর্মেশন হয়ে গেল, জাইগোটটা এখন ডিভাইড হয় টু সেল স্টেজে চলে আসবে, এবং এগুলা কিন্তু কী হতে থাকবে? আস্তে আস্তে এই ইউটেরাসের দিকে আসতে থাকবে। রিজন কি? এখানে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম আছে এই ফেলোপিয়ান টিউবের মধ্যে, সুতরাং এই সিলিয়েটের জন্য, অর্থাৎ সিলিয়ার জন্য এই জাইগোটগুলা আস্তে আস্তে এদিকে চলে আসতে থাকবে। তো জাইগোট থেকে 2 সেল স্টেজ থেকে 4 সেল থেকে 8 সেল থেকে 12 বা 16 সেল বিশিষ্ট মরুলা থেকে তৈরি হয় ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্টটা এখন চলে আসলো এখানে পোস্টেরিয়র ওয়াল অফ ইউটেরাস। আচ্ছা, এই লেভেলে আসার আগ পর্যন্ত একটু পড়ে ফেলি। শর্টলি আফটার দ্য মরুলা ইন্টার্স দ্য ইউটেরাস, তো মরুলা এখানে ইউটেরাসের মধ্যে চলে আসলো। 4 days আফটার ফার্টিলাইজেশন এ ফ্লুইড ফিল্ড স্পেস ব্লাস্টোসিস্ট ক্যাভিটি অ্যাপিয়ার্স ইনসাইড দ্য মরুলা। তো মরুলা তো আগে তোমার একদম সলিড ছিল, এখন এটা হলো হয়ে যাবে, কারণ এটার মধ্যে কিছু ফ্লুইড চলে আসবে। এই ফ্লুইডগুলো আসে কই থেকে? এই ফ্লুইডগুলো আসে ইউটেরাইন ক্যাভিটি থেকে, জোনা পেলোসিডাতে চলে আসে। তো এটা কই থেকে আসে? ইউটেরাইন ক্যাভিটি থেকে আসে। তো এখন 2 লেয়ারে থাকে, একটা হলো ট্রোপোব্লাস্ট আর একটা হলো এ গ্রুপ অফ সেন্ট্রালি লোকেটেড ব্লাস্টোমিয়ার্স দ্য এমব্রায়োব্লাস্ট। একটা হলো ট্রোপোব্লাস্ট আর একটা এমব্রায়োব্লাস্ট, আগেও দেখছি ফিগারের মধ্যে ছিল। এখানে এই ফিগারের মধ্যে এই বাইরের দিকে যে সেলগুলো আছে সেগুলো হলো ট্রোপোব্লাস্ট, আর এই যে সেলগুলো আছে ইনার সেল মাস, সেগুলো হলো এমব্রায়োব্লাস্ট। ফাইন। তো এখন আমাদের ব্লাস্টোসিস্ট ফর্মেশন হয়ে গেছে, এখন জাস্ট এটা ইউটেরাসের সাথে অ্যাটাচ হওয়ার পালা। অ্যাটাচ হইলে সেটাকে আমরা বলি ইমপ্লান্টেশন। তাহলে দেখো এখানে এই ফিগারটা যতদিন পর্যন্ত আমি দেখি নাই ততদিন পর্যন্ত আমার ইমপ্লান্টেশনের বেসিকটা ক্লিয়ার হয় নাই। আশা করছি এই ফিগারটা দেখলে আমাদের ইমপ্লান্টেশনের বেসিক ভালোভাবে ক্লিয়ার হওয়ার কথা। এখানে কি হয়? এমবেডিং অফ ব্লাস্টোসিস্ট ইন দ্য ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম either anterior or posterior wall of the uterus near the fundus. তাহলে কোথায় ঘটে ইমপ্লান্টেশন? এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে ইমপ্লান্টেশন, সাইট অফ ইমপ্লান্টেশন খুবই লেভেলের ইম্পর্টেন্ট, যে anterior or posterior wall of the uterus near the fundus বা ক্লোজ টু দ্য ফান্ডাস। তো এই হলো আমাদের ইমপ্লান্টেশনের মেইন সাইট। তো এটা ধরে নিলাম ইউটেরাসের মধ্যে 3 লেয়ার থাকে। একদম বাইরের দিকে আছে পেরিমেট্রিয়াম, তারপরে মায়োমেট্রিয়াম, তারপরে হলো এন্ডোমেট্রিয়াম। তো এই যে আমাদের এন্ডোমেট্রিয়ামটা,
এই এন্ডোমেট্রিয়ামটা কী হবে, এন্ডোমেট্রিয়ামের মধ্যে এই যে ব্লাস্টোসিস্টটা আছে, ব্লাস্টোসিস্টটা এখন ইমপ্লান্টেড হবে। তো কীভাবে ঘটে টেক্সটটা একটু দেখি আমরা। অ্যাপ্রক্সিমেটলি 6 days আফটার ফার্টিলাইজেশন, আনুমানিক বলা যায় 5.5 থেকে 6 দিন। তো 6 days আফটার ফার্টিলাইজেশন, যেটাকে আমরা যদি বলি মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে যদি 14 days-এ ওভুলেশন হয়, তাহলে সেই দিক থেকে চিন্তা করলে এবং আনুমানিক 15 days-এর মধ্যে সেটা ফার্টিলাইজড হয়। তো 20 days-এর মধ্যে সেটা কিন্তু ইমপ্লান্টেড হওয়া শুরু করে। তাহলে 6 days আফটার ফার্টিলাইজেশন দ্য ব্লাস্টোসিস্ট অ্যাটাচেস টু দ্য এন্ডোমেট্রিয়াল epithelium usually adjacent to the embryonic pole। তাহলে দেখো আমরা এখানে দুইটা পোলে ভাগ করতে পারি, এটা হলো এমব্রায়োনিক পোল আর আরেকটা হলো অ্যাবএমব্রায়োনিক পোল। এই এমব্রায়োনিক পোল অ্যাবএমব্রায়োনিক পোল কীভাবে ভাগ করছি, যেখানে এমব্রায়োব্লাস্ট থাকে সেই পোলরে বলা হয় এমব্রায়োনিক পোল, যেখানে এমব্রায়োব্লাস্ট থাকে না সেটাকে বলা হয় অ্যাবএমব্রায়োনিক পোল। সিম্পল। এখন এই এমব্রায়োনিক পোলের মধ্যে থাকা যে ট্রোপোব্লাস্টটা আছে, সেই ট্রোপোব্লাস্টের সাথে এই যে এন্ডোমেট্রিয়ামটা আছে, সেই এন্ডোমেট্রিয়ামের এপিথেলিয়ামটা, এইটা দুইটার মধ্যে অ্যাটাচমেন্ট ঘটে। তো এটা ঘটার আগে জুনা পেলোসিডা যে লেয়ারটা ছিল বাইরের দিকে, এই জুনা পেলোসিডা লেয়ার দেখো আমাদের আগে যখন পড়ছিলাম তখন কিন্তু এই জুনা পেলোসিডা লেয়ার অলরেডি ভেনিশড হয়ে গেছে ব্লাস্টোসিস্টের মধ্যে। তো জুনা পেলোসিডা লেয়ার অলরেডি ভেনিশড হয়ে গেছে। অ্যান্ড এখন এই যে ট্রোপোব্লাস্ট সেলটা আছে, ট্রোপোব্লাস্ট, এই ট্রোপোব্লাস্টের মধ্যে থাকে আইসিলেকটিন থাকে, এবং এই আইসিলেকটিন প্রোটিনের রিসিভ করার জন্য রিসেপ্টর হিসেবে থাকে এন্ডোমেট্রিয়ামের মধ্যে কার্বোহাইড্রেট রিসেপ্টর। তাহলে আইসিলেকটিন এবং কার্বোহাইড্রেট রিসেপ্টর এরা অ্যাটাচমেন্ট হয়, অর্থাৎ ব্লাস্টোসিস্টের সাথে ইউটেরাসের মধ্যে অ্যাটাচমেন্ট ঘটে। তাহলে আইসিলেকটিন এবং কার্বোহাইড্রেট রিসেপ্টর এদের অ্যাটাচমেন্ট ঘটে, এবং যেটাকে আমরা ইমপ্লান্টেশন বলতেছি। তাহলে এখানে অ্যাটাচমেন্ট ঘটার জন্য বা ইমপ্লান্টেশন ঘটার জন্য কোন কোন প্রোটিনের ভূমিকা আছে বা কোন রিসেপ্টরের ভূমিকা আছে, আইসিলেকটিন এবং কার্বোহাইড্রেট রিসেপ্টরের ভূমিকা আছে। As soon as it attaches to the endometrial epithelium, the trophoblast proliferates and rapidly proliferates into two layers: an inner layer of cytotrophoblast, outer layer of syncytotrophoblast, consisting of a multinucleated protoplasmic mass in which no cell boundaries can be observed. তো দেখো এইটা ছিল আমাদের ট্রোপোব্লাস্ট, এইটা ছিল এমব্রায়োব্লাস্ট। এখন বলা হচ্ছে এই ট্রোপোব্লাস্টটা যখন এন্ডোমেট্রিয়াল এপিথেলিয়ামের মধ্যে ঢুকে গেল, এখানে দেখো এই এখন কিন্তু এমব্রায়োটার কিছু অংশ এখানে ঢুকে গেছে। ঢুকে যাওয়া যে অংশটা সেটাকে আমরা বলতেছি সিনসাইটোট্রোপোব্লাস্ট, আর না ঢুকে যাওয়া যে অংশটা, যেটাকে হলুদ কালার এখানে মার্ক করা আছে, এই হলুদ কালার অংশটা হচ্ছে সাইটোট্রোপোব্লাস্ট। তাহলে সাইটোট্রোপোব্লাস্ট হলো ইনার লেয়ার, আর আউটার লেয়ার যেটা কোনো বাউন্ডারি নাই, যেটা যতটুকু ঢুকতে পারে, তো যতটুকু ঢুকতে পারছে সেটাকে বলা হয় সিনসাইটোট্রোপোব্লাস্ট। ঠিক আছে। আচ্ছা, আর এমব্রায়োব্লাস্ট যেটা আছে সেটাকে আমরা এমব্রায়ো প্রপার নামেও ডেকে থাকি। তো আনুমানিক 7 দিনের মাথায় যখন সেলটা থাকে, 7 দিনের মাথায়, 6 দিনের সময় তো ইমপ্লান্টেশন শুরু হয়, তো যখন 7 দিনের মাথায় থাকে তখন এখানে হাইপোব্লাস্ট নামে আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট হতে থাকে, যেটা কই থেকে আসে, এই এমব্রায়োব্লাস্ট থেকেই আসে। এমব্রায়োব্লাস্ট থেকেই এই হাইপোব্লাস্টের লেয়ারটা চলে আসে। ফাইন। তো এখন একটা কোয়েশ্চেন মাথার মধ্যে আসতেই পারে যে দেখো এই যে সিনসাইটোট্রোপোব্লাস্ট, এটা কিসের পার্ট? এটা তো জাইগোটটাই পরবর্তীতে ব্লাস্টোসিস্ট হয়েছে, অর্থাৎ ব্লাস্টোসিস্টের পার্ট। আর জাইগোটটা তৈরি হয়েছে কি দিয়ে? মেল গ্যামেট, ফিমেল গ্যামেট দিয়ে। তার মানে এই সিনসাইটোট্রোপোব্লাস্টের মধ্যে কিছু অংশ আছে মেইলের পার্ট, কিছু অংশ আছে ফিমেল পার্ট, যেটা এখন একসাথে হয়ে গেছে। কিন্তু মেইলের যে পার্টটুকু ছিল, এই মেইলের পার্টটুকুকে কি বডি, ফরেন বডি হিসেবে কাউন্ট করার কথা না? এইটা তো একটা মায়ের পার্ট, তাই না? মায়ের নিজের অংশ। আর এই যে এই পার্টটুকু আছে, এটা কিন্তু এমব্রায়োর অংশ, যেটা এখন মায়ের বডির মধ্যে ঢুকে যাচ্ছে। এই যে ঢুকে যাচ্ছে মায়ের বডির মধ্যে, এই ঢুকে যাওয়া যে অংশটুকু, এইটা কিন্তু এটার মধ্যে বাবারও কিছু পার্ট আছে, মায়েরও কিছু পার্ট আছে। তাহলে বাচ্চার বাবার যে পার্টটুকু এটার মধ্যে ঢুকে যাচ্ছে, এটা কি তার জন্য ফরেন বডি হিসেবে কাজ করার কথা না? ফরেন বডি হিসেবে কাজ করার কথা, কিন্তু কেন কাজ করে না? যদি কাজ করতো তাহলে তো ইমিউন সিস্টেম এসে সেটাকে ধ্বংস করে দিত। কেন কাজ করে না? কারণ হলো এখানে কিছু ইমিউনোসাপ্রেসিভ সাইটোকাইন্স এর প্রোডাকশন ঘটে, এবং
কম্পাটিবিলিটি কমপ্লেক্স ক্লাস 1b মলিকিউলের তৈরি হয়। তাহলে এই দুইটা কথা, একটা হলো ইমিউনোসাপ্রেসিভ সাইটোকাইন্স আর একটা হলো হিস্টোকম্পাটিবিলিটি কমপ্লেক্স ক্লাস 2 মলিকিউল। এই দুইটার হয় দেখেই আমরা এখানে বলতে পারি যে এই দুইটা থাকার কারণে এটাকে ফরেন বডি হিসেবে কাউন্ট করে না, এটাকে ব্লকস রিকগনিশন অফ দ্য কনসেপ্টাস অ্যাজ ফরেন টিস্যু। অর্থাৎ ফরেন বডিটাকে আর মানে যে কনসেপ্টাসটা আছে, অর্থাৎ যেটা আমরা ব্লাস্টোসিস্ট বলতেছি, ব্লাস্টোসিস্টের সিনসাইটোট্রোপোব্লাস্ট, এই সিনসাইটোট্রোপোব্লাস্টকে তখন সে আর ফরেন টিস্যু হিসেবে কাউন্ট করে না। তো যখন ইমপ্লান্টেশন হয় তখন আসলে কী কী ঘটে ইউটেরাসের মধ্যে, এটা একটু দেখতে পারি যে থিকনেস বেড়ে যায়, ভাস্কুলারিটি বেড়ে যায়, যেহেতু ব্লাড সাপ্লাইটা এখানে বেড়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি একটু টোটাল রিডিং দিলে পড়া যাবে। আর লাস্ট অফ অল আমরা যে বলতেছিলাম যে ইমপ্লান্টেশন কোথায় ঘটে, ইমপ্লান্টেশন এন্টিরিয়র ও পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইউটেরাস ক্লোজ টু দ্য ফান্ডাস, এই লেভেলে ঘটে। অর্থাৎ এটা যদি ফান্ডাস হয় তাহলে মোটামুটি এইখানে কাছাকাছি হইতে পারে, এন্টিরিয়র পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইউটেরাইন বডি ক্লোজ টু দ্য ফান্ডাস। এখন যদি এখানে না ঘটে, অন্য কোনো জায়গায় অ্যাবনর্মাল কোনো পজিশনে, অ্যাবনর্মাল কোনো জায়গায় যদি ইমপ্লান্টেশন ঘটে থাকে, তখন সেটাকে বলবো আমরা একটোপিক প্রেগনেন্সি। যেমন ফেলোপিয়ান টিউবের মধ্যে এটা এখানে ইমপ্লান্ট হয়ে যেতে পারে, অথবা যেখানে অ্যাম্পুলার হয়েছে এই অ্যাম্পুলার মধ্যেই আর সামনে আগাইতে পারে নাই, অ্যাম্পুলার মধ্যেই ইমপ্লান্ট হয়ে যেতে পারে, অথবা এখানে ইসমাস আছে, ইসমাসের মধ্যেও ইমপ্লান্ট হয়ে যেতে পারে, অথবা এখানে তো এটা পড়ে গেছিলো, এটা ধরো ওভারি ছিল, মানে ধরো এই যে ওভুলেশনের মধ্য দিয়ে এটা এখানে আসছে, এখানে ধরো আনুমানিক অ্যাম্পুলা এখানে ক্রিয়েট, অ্যাম্পুলার মধ্যে ফার্টিলাইজেশন ঘটছে, ঘটার পরে এটা এদিকে না এসে এদিকে চলে গেল কোনো কারণে। অথবা এমনও হতে পারে এটা ঘটার চান্স আসলে খুবই কম, মানে ধরো অন্য কোনো জায়গার মধ্যে ফার্টিলাইজেশন হয়েছে বা এখানে হয়েছে, হওয়ার পরে স্পার্মের সাথে জাইগোটটা এখানে কোনোভাবে থেকে গেল, অথবা সার্ভাইকাল রিজনে এখানে হতে পারে, অথবা আর কি লেখা আছে এখানে ব্রড লিগামেন্ট আছে, সেই ব্রড লিগামেন্টের মধ্যে হতে পারে, ওভারির নিজের মধ্যে হতে পারে, অথবা ফিমরির মধ্যে হতে পারে, তারপরে এখানে কর্ণ আছে, কর্ণর মধ্যে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এক কথায় একটোপিক প্রেগনেন্সির বেশ কিছু সাইট আছে। এক কথায় ইমপ্লান্টেশন অফ ব্লাস্টোসিস্ট ইন অ্যাবনর্মাল লোকেশন ইজ কল্ড একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ইউটেরাসের ভিতরে যদি অ্যাবনর্মাল ইমপ্লান্টেশন ঘটে, সেটা হতে পারে ইন্টারনাল অস অফ ইউটেরাস, এটাকে বলতেছি ইন্টারনাল অস অফ ইউটেরাস। তো এই ইন্টারনাল অস অফ ইউটেরাসের মধ্যে যদি একটোপিক প্রেগনেন্সি হয় সেটাকে প্লাসেন্টা প্রিভিয়া বলে। আর আউটসাইড দ্য ইউটেরাস এখানে অনেক কিছু দেখতেছি, ফেলোপিয়ান টিউবের মধ্যে হতে পারে, ওভারির মধ্যে হতে পারে, এখানে পেরিটোনিয়ামের মধ্যে হতে পারে, ওভারির মধ্যে হতে পারে, অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে হতে পারে, মেসেন্টারির মধ্যে হতে পারে। যদি এগুলোর মধ্যে হয় তাহলে সেটাকে আমরা বলবো আউটসাইড দ্য ইউটেরাসে একটোপিক প্রেগনেন্সি ঘটেছে। তো দ্যাটস অল ফর দ্য ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট, যেটার মধ্য দিয়ে ইমপ্লান্টেশন এইটা ঘটতেছে, এখনও কিন্তু কমপ্লিট হয় না, একদম ইমপ্লান্টেশনটা ঘটছে। তো এতটুকুই ছিল ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা। আমরা নেক্সট ভিডিওতে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম।